ডেমোক্রেটিক পার্টি অভ্যন্তরীণ সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন হাউস স্পিকার মাইক জনসন। মঙ্গলবার ক্যাপিটল হিলে সাংবাদিকদের তিনি বলেন, সাধারণত মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল কংগ্রেসে আসন হারালেও এবার সেই ইতিহাস বদলাতে পারে। এদিকে ফ্লোরিডার ডেমোক্রেটিক গভর্নর প্রার্থী ডেভিড জলি দাবি করেছেন, ভোটাররা বামপন্থার চেয়ে উগ্র ডানপন্থাকে বেশি সমস্যাজনক মনে করছেন। একই সঙ্গে জয়ের বিষয়ে আশাবাদ জানান ডেমোক্রেটিক প্রার্থী এলিজা ম্যানলি। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে বৈপরীত্যের নির্বাচন বলে আখ্যা দিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। মিশিগানের রিপাবলিকান কংগ্রেসম্যান টম ব্যারটের প্রশংসা করে তার প্রতিপক্ষের কঠোর সমালোচনা করেন তিনি। জনসনের দাবি, ডেমোক্রেটিক পার্টি এখন গভীর অভ্যন্তরীণ সংকটে রয়েছে এবং দলের নিয়ন্ত্রণ চলে গেছে উগ্র বামপন্থীদের হাতে। রিপাবলিকানদের তহবিল সংগ্রহ অগ্রগতি হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, গত 10 বছরের মধ্যে এবারই প্রথম জিওপি ডেমোক্রেটদের ছাড়িয়ে গেছে। এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা নতুন ইতিহাস তৈরি করবে বলেও আশাবাদ জানান তিনি। অন্যদিকে ফ্লোরিডায় পরিবর্তনের বার্তা দিচ্ছেন ডেমোক্রেটিক গভর্নর প্রার্থী ডেভিড জলি। রিপাবলিকানরা নির্বাচনী আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, ভোটাররা এই পরিকল্পনা নস্যাৎ করবেন। জলি বলছেন, ফ্লোরিডার বড় সমস্যা উগ্র বামপন্থা নয়, বরং চরম ডানপন্থার প্রভাব। জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা ও শিক্ষাকে সামনে রেখেই প্রচার চালাচ্ছেন তিনি। অন্যদিকে ফ্লোরিডার 20th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের তরুণ ডেমোক্রেট প্রার্থী এলিজা ম্যানলি লড়ছেন দীর্ঘদিনের কংগ্রেসওম্যান ডেবি ওয়াসারম্যান শুলজের বিরুদ্ধে। ম্যানলির দাবি, 22 বছর দায়িত্বে থাকার পরও সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলোর দৃশ্যমান সমাধান হয়নি। এদিকে মেইল ইন ভোটিং পদ্ধতির সমালোচনা করলেও ফ্লোরিডার প্রাইমারি নির্বাচনে মেইল ইন ব্যালটে ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি বছরের মার্চেও একই পদ্ধতিতে ভোট দেন তিনি। বিশ্লেষকদের মতে 2020 সালের নির্বাচনে কারচুপির অভিযোগের মতোই ডাকযোগে ভোট নিয়ে ট্রাম্প অবস্থান নিয়েছেন। তবে মেইল ইন ভোটে জালিয়াতি অত্যন্ত বিরল বলছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত ইরানের সাথে একটি খারাপ চুক্তি করতে হতে পারে বলে মনে করছেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান। মঙ্গলবার ব্লুমবার্গ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের সামনে এখন দুটি পথ, যুদ্ধ চালিয়ে যাওয়া অথবা ইরানের সাথে এমন আপোষ করা আমেরিকার স্বার্থের পরিপন্থী। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের রাজনৈতিক প্রচারণায় অংশ নেওয়ার সমালোচনা করেন। হোয়াইট হাউসের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান মনে করেন, ইরানের সাথে আমেরিকা যুদ্ধ শুরু না করলেই বরং ভালো হতো। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এখন মাত্র দুটি পথ খোলা রয়েছে, হয় উচ্চ খরচ ও ঝুঁকির মধ্যে এই যুদ্ধ চালিয়ে যাওয়া, নয়তো ইরানের সাথে আমেরিকার স্বার্থবিরোধী একটি চুক্তি করা। প্রেসিডেন্ট ট্রাম্প পরোক্ষভাবে চায়নাকে শক্তিশালী করার কাজ করছেন বলেও মন্তব্য করেন সালিভান। এদিকে আইওয়ায় এক রিপাবলিকান প্রার্থীর প্রচারণায় ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের অংশ নেওয়ার তীব্র সমালোচনা করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের প্রার্থীর প্রচারণা করা তার দায়িত্বের সাথে সাংঘর্ষিক। এমন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ সামরিক বাহিনীদের সদস্যদের মধ্যে পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয় বলেও মন্তব্য করেন হার্টলিং। তার মতে, সেনাদের নিরপেক্ষ থাকতে হবে। ডিফেন্স সেক্রেটারি যদি প্রকাশ্যে রাজনৈতিক পক্ষ দেখান, তাহলে সেনাদের মধ্যে বিভাজন তৈরি হয় বলেও উল্লেখ করেন তিনি। হরমুজ প্রণালীকে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি করে সামাজিক মাধ্যমে মানচিত্র প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে আরেক পোস্টে তিনি জানান, ইরানের সঙ্গে আমেরিকার কোনো আলোচনা চলছে না এবং ভবিষ্যতেও কোনো আলোচনা নির্ধারিত নেই। প্রেসিডেন্ট আরও দাবি করেন, হরমুজ প্রণালী উন্মুক্ত ও সচল রয়েছে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, আমেরিকা গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের সাথে আমেরিকার চলমান সংকটের মধ্যেই মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালীকে আমেরিকার নতুন টেরিটরি হিসেবে চিহ্নিত করা একটি মানচিত্র প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরেকটি পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং নতুন কোনো আলোচনাও নির্ধারিত হয়নি। একই সঙ্গে হরমুজ প্রণালী সচল রয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, গত জুনে সই হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী আমেরিকার শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী খোলা হবে না। ইরানের দাবি, দেশটির বন্দরগুলোর উপর আমেরিকার অবরোধ প্রত্যাহার করতে হবে, জ্বালানি রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং জব্দ থাকা ইরানের সম্পদ ছাড়তে হবে। হরমুজ প্রণালী নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মানচিত্র পোস্ট করার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।
এটিকে একটি বিভ্রম বলে অভিহিত করে এক্সে দেয়া পোস্টে তিনি লিখেন, হরমুজ নিয়ে ট্রাম্পের ভ্রান্ত ধারণা দ্রুতই ভেঙে দেয়া হবে। রাজনৈতিক বিশ্লেষক স্টিফেন কলিনসন ট্রাম্পের এমন পোস্টকে হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। অন্যদিকে সাবেক নেটো কমান্ডার জেমস ট্যাভরিডিস মনে করেন, উভয়েই আলোচনার টেবিলে বসলে এখনও একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে। সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ফ্রান্সিস রুনি প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণাকে অযৌক্তিক বলে সমালোচনা করেছেন। হরমুজ প্রণালী হয়ে জাহাজ চলাচলের স্থবিরতার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে নেতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালী নিয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও তৎপরতা বাড়ছে। কাতার জানিয়েছে, ওমান ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় আলোচনা শুরু করা অনেক সহজ হবে। المفاوضات بين الطرفين هذه الجهود طبعا ما زالت مستمرة ولكن كما تعلمون نحن بانتظار كذلك। দোহা জানিয়েছে, বিষয়টি নিয়ে কাতার ও ইরানের মধ্যেও সরাসরি যোগাযোগ রয়েছে। হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট আকিলার বলেছেন, ডেমোক্রেটিক প্রার্থীদের কমিউনিস্ট দাবি করে জিওপির চালানো প্রচারণার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। মঙ্গলবার এমএস নাওকে দেয়া সাক্ষাৎকারে তিনি রিপাবলিকানদের এই কৌশলকে হতাশাজনক বলে মন্তব্য করেন। অ্যাগিলার দাবি করেন, জনসমর্থন কমে যাওয়ায় রিপাবলিকানরা যে কোনো বিষয়ে আঁকড়ে ধরে রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা করছেন। এছাড়া ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জ্যারেড হফম্যান বলেন, খ্রিস্টান জাতীয়তাবাদ দেশের সবচেয়ে বিপজ্জনক রাজনৈতিক আন্দোলন। মধ্যবর্তী নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে রিপাবলিকান ও ডেমোক্রেটদের বাকযুদ্ধ। নির্বাচনী প্রচারণায় ডেমোক্রেটদের সোশ্যালিস্ট বা কমিউনিস্ট বলে আখ্যায়িত করছেন রিপাবলিকানরা। এর জবাব হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার বলেছেন, এই ধরনের অভিযোগ ভোটারদের কাছে বিশ্বাসযোগ্য নয়, কারণ অনেক প্রার্থী নিজ নিজ কমিউনিটিতে দীর্ঘদিন ধরে পরিচিত। রিপাবলিকানদের এমন আক্রমণ কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জ্যারেড হফম্যান মনে করেন, দেশের সবচেয়ে বিপজ্জনক রাজনৈতিক আন্দোলন হল খ্রিস্টান জাতীয়তাবাদ। তিনি বলেন, এর মানে হল রক্ষণশীল খ্রিস্টান পরিচয়কে ডানপন্থী রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া। হফম্যান বলেন, দেশে ধর্ম ও রাজনীতি একত্রীকরণের চেষ্টা করা হচ্ছে। ধর্মীয় স্বাধীনতা আমেরিকানদের প্রধান মূল্যবোধ উল্লেখ করে এমন রাজনৈতিক আচরণ তা দুর্বল করে তোলে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সোশ্যালিস্ট প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মিশিগানের স্টেট সেনেটর ম্যালোরি ম্যাকমেরো বলেন, ডেমোক্রেটিক পার্টিকে বড় একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে হবে। তার মতে, এক একটি এলাকায় এক এক ধরনের প্রার্থীর জয়ী হওয়ার বিষয়টি মেনে নেওয়া দলের সাফল্যের জন্য জরুরি। ম্যাকমেরো বলেন, মানুষ পরিবর্তন চায়, তাই সবাইকে এক হয়ে আসল সমস্যার সমাধান নিয়ে বিতর্ক করতে হবে। নিউ ইয়র্ক সিটির সাবেক ডেমোক্রেটিক মেয়র বিল ডি ব্লেসিও মনে করেন, সোশ্যালিস্ট প্রার্থীদের লক্ষ্য যাই থাকুক, ইরান যুদ্ধ থেকে বের হয়ে আসা, সবার জন্য মেডিকেয়ার এবং ধনীদের উপর কর আরোপ দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষক হিউ হিউয়েট বলেন, হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের নীতি ও তাদের প্রার্থীদের সম্পর্কে কি ভাবেন তা গুরুত্বপূর্ণ নয়, বরং ডিএসের জয়ী প্রার্থীদের ভোট জেফ্রিজের প্রয়োজন হবে। সাবেক হাউস স্পিকার নিউট গ্রিনরিচ বলেন, ইতিহাসে প্রথমবার ডেমোক্রেটদের মধ্যে সংখ্যাগরিষ্ঠরা সোশ্যালিজমকে মুক্তবাজার পুঁজিবাদের চেয়ে বেশি সমর্থন করছে। এটি দেশের মূল্যবোধ পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। সরকারি বন্ড বিক্রির চাপ বাড়ায় আমেরিকার 30 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হার 5.32% ছাড়িয়েছে, যা 2007 সালের পর সর্বোচ্চ। একই সময়ে জাপানের দীর্ঘমেয়াদী সরকারি বন্ডের সুদের হারও প্রায় 3 দশকের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। জার্মানি ও কানাডা সহ অন্যান্য উন্নত অর্থনীতিতেও বন্ডের সুদের হার বাড়ছে। বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতির আশঙ্কা, সরকারি ঋণ বৃদ্ধি এবং এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগের কারণে অর্থের চাহিদা বাড়ছে, ফলে দীর্ঘমেয়াদী ঋণের খরচও বাড়ছে। মঙ্গলবার আমেরিকার 30 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা সুদের হার বেড়েছে 5.3%, যা 2007 সালের পর সর্বোচ্চ। একই সাথে জাপান, জার্মানি ও কানাডার দীর্ঘমেয়াদী সরকারি বন্ডের সুদের হারও অন্তত 1 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি, সরকারি ঘাটতি এবং এআই খাতে বিপুল খরচের কারণে এই ঊর্ধ্বগতি। অর্থনীতিবিদ এড ইয়ার্ডেনের মতে, বন্ড বাজার এখন স্বাভাবিকভাবেই কাজ করছে। অতীতে ফেডারেল রিজার্ভ সুদের হার শূন্যের কাছাকাছি রেখে বাজার কৃত্রিমভাবে নিয়ন্ত্রণে রেখেছিল বলে মনে করেন তিনি। এই অর্থনীতিবিদ জানান, ফেডের প্রভাব কমায় বিনিয়োগকারীরা এখন স্বাধীনভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তবে তিনি জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সংকট ও ভূরাজনৈতিক উত্তেজনাকে বাজারের মূল ঝুঁকি বলে মনে করছেন। অর্থনীতি বিশ্লেষক গ্রেগ আইপের মতে, তেলের উচ্চ দামের কারণে মূল্যস্ফীতি কমার সুযোগ সীমিত হয়ে পড়া, ফেডের সুদের হার কমানোর অনিশ্চয়তা, বিশাল বাজেট ঘাটতি এবং প্রায় $40 ট্রিলিয়ন ঋণ সামলাতে বিপুল পরিমাণ নতুন বন্ড ছাড়া সব মিলিয়ে বন্ডের ইয়েল্ড বাড়ছে। এর সঙ্গে এআই খাতে বাণিজ্যিক ঋণের বাড়তি চাহিদাও যোগ হয়েছে।
অর্থনীতিবিদ স্কট লিন্ডসকম জানান, বন্ডের বাজার শান্ত রাখতে আগে শুল্ক বা আন্তর্জাতিক চাপ কমানোর যে সকল কৌশল নেওয়া হতো, বর্তমানে সেগুলোর সুযোগ সীমিত। একই সঙ্গে ওয়াশিংটনের অনিয়ন্ত্রিত ব্যয় ও বিশাল সরকারি ঋণ কমানোর রাজনৈতিক সদিচ্ছারও ঘাটতি রয়েছে। জেপি মর্গানের চিফ মার্কেট স্ট্র্যাটেজিস্ট ফর আমেরিকা গ্যাব্রিয়েল সান্তোস সতর্ক করে বলেন, বিশ্ববাজারে এআই এখন বড় চালিকা শক্তি হলেও মাত্র একটি প্রযুক্তি খাতে অতিরিক্ত বিনিয়োগ ঝুঁকি তৈরি করতে পারে। ব্যাংক অফ আমেরিকার ইউএস রেটস স্ট্র্যাটেজির প্রধান মার্ক কাভানা বলেন, দীর্ঘমেয়াদী বন্ডের সুদের হার বাড়ার পেছনে ফেডারেল রিজার্ভের অস্পষ্ট বার্তা দায়ী। তার মতে, নীতি নির্ধারণের ক্ষেত্রে সুদের হারের অনিশ্চয়তাই বাজারে এই অস্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ। ক্যালিফোর্নিয়া, কলোরাডো ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা বলেছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মেটাকে জবাবদিহির আওতায় আনাই তাদের আইনি লড়াইয়ের মূল লক্ষ্য। তারা অভিযোগ করেছেন, তরুণ ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে ধরে রাখতে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন ফিচার এমনভাবে নকশা করা হয়েছে যা উদ্বেগ, বিষণ্ণতা, এমনকি আত্মহত্যার ঝুঁকি বাড়াতে পারে। এদিকে আদালতের বাইরের সন্তান হারানো কয়েকজন মা অভিযোগ করেছেন, মেটার প্ল্যাটফর্মের নকশা ও অ্যালগোরিদম সন্তানদের মানসিক সংকট আরও বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত তাদের মৃত্যুর পেছনে ভূমিকা রেখেছে। ক্যালিফোর্নিয়া, কলোরাডো ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা মঙ্গলবার ওকল্যান্ডে সংবাদ সম্মেলনে মেটার বিরুদ্ধে কঠোর অভিযোগ তোলেন। তাদের দাবি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি এবং সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে বিভ্রান্ত করেছে। I'm proud to co-lead this national fight to demand accountability. ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা বলেন, শিশুদের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে তারা জাতীয় পর্যায়ে এই লড়াই করছেন। তার অভিযোগ, মেটা বেআইনিভাবে কাজ করেছে এবং প্রতিষ্ঠানটিকে জবাবদিহির আওতায় আনতেই তারা মামলাটি চালিয়ে যাচ্ছেন। All of us united on a bipartisan basis to take on the goal based on the following observation that our kids deserve better. কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল ওয়াইজার বলেন, দুই দলের রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাই এক হয়েছে, কারণ শিশুদের জন্য আরও ভালো কিছু করা দরকার। সামাজিক মাধ্যম নিয়ে পরিবারগুলোকে সত্য তথ্য জানানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। As parents and as trusted adults, we decide whether a social media platform is appropriate for our kids. নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ডেভেনপোর্ট বলেন, সন্তানদের জন্য কোনো সামাজিক মাধ্যম উপযোগী কিনা তা অভিভাবকরাই সিদ্ধান্ত নেন, তবে সেই সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হলে নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা নয়, সত্য ও তথ্য প্রয়োজন। Meta is accountable for Meta. What it knew, what it didn't do, knowing that. রব্বনটা বলেন, মেটা কি জানতো তা জানার পরও কি করেনি এবং জনসাধারণের কাছে কিভাবে মিথ্যা বলেছে। মামলায় মূলত সেসব বিষয়ে প্রতিষ্ঠানটিকে জবাবদিহির মুখোমুখি করা হচ্ছে। এদিকে আদালতের বাইরে সামাজিক মাধ্যমের কারণে সন্তান হারানোর অভিযোগ তোলা অভিভাবকরাও কথা বলেন। Because my daughter should still be alive. Anna Lee was 18 years old. She was a rural Colorado farm girl. অভিভাবক লরি শর্ট বলেন, তার 18 বছর বয়সী মেয়ে অ্যানালি আত্মহত্যা করেছে এবং সামাজিক মাধ্যমের জগতে সে এমন এক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছিল যা পরিবার বুঝতে পারেনি। Meta and others have built empires on exploitation and they hide behind outdated laws. রাইলি বেসফোর্ডের মা মেরি রোরি অভিযোগ করেন, মেটাসহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে সাম্রাজ্য গড়ে তুলেছে আর পরিবারগুলোকে তার ভয়াবহ পরিণতি বহন করতে হচ্ছে। Emmy didn't want to die. She loved her family. She loved her pets. এমিলি মুরেলোর মা এরিন পোপোলো বলেন, তার মেয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু মেটার প্ল্যাটফর্মের নকশা তৈরি করা হতাশা ও অসহায়ত্বকে আরও বাড়িয়ে দিয়েছিল। This wasn't an accident. My son did not take his life. My son was killed. এলাইজা হিককের মা শ্যানন হিকক অভিযোগ করেন, শিশুদের নিরাপত্তার চেয়ে তাদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখাকে গুরুত্ব দিয়েছে মেটা। তার দাবি, প্রতিষ্ঠানটি জানতো তারা কি করছে। She died by design. Meta's own engineers built an algorithm that knew exactly what to show a struggling 16-year-old girl to keep her scrolling. আলেকজান্দ্রা হিংসের মা ভিক্টোরিয়া হিংস অভিযোগ করেন, মেটার অ্যালগোরিদম সমস্যায় থাকা 16 বছর বয়সী শিশুকে কি ধরনের কন্টেন্ট দেখাতে হবে তা জানতো এবং এর সম্ভাব্য ক্ষতি সম্পর্কেও অবগত ছিল। Let theirs be the last childhoods sacrificed to silence and inaction. কোকো আর্নল্ডের মা জুলিয়ানা আর্নল্ড বলেন, সন্তানদের বড় হয়ে ওঠার কথা ছিল, এখন তাদের হয়ে কথা বলতে হচ্ছে অভিভাবকদের। তার আহ্বান, আর কোনো শৈশব যেন এমনভাবে হারিয়ে না যায়।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।